আমরা তো হুজুগে জাতি। যাই হোক, এনিওয়ে 9/11 9/11 মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন করলো কয়েকজন মানুষ, দেখলাম তারা অনুষ্ঠান করে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন করলেন এবং এর প্রেক্ষিতে বিভিন্ন রকম রিয়াকশন আসছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মোহাম্মদ আলী জিন্নাহ নিয়ে গবেষণা করেছেন? একেবারে সত্য কথা বলবেন সবচেয়ে নিজেকে, যে আপনি কি মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে গবেষণা করেছেন কিনা? ইয়েস, নো? এই ব্যাপারে আপনাকে অনেস্ট হতে হবে। সংক্ষেপে আমি আপনাদের কিছু কথা বলবো এবং আমি আপনাদেরকে বোর করব না, আপনারা নিজেরা গবেষণা করবেন। আমি কতগুলো প্রশ্ন চলে দেব। মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে কি আমাদের 1947 দেশ বিভাজন হতো? 1947 সালে যে দেশ বিভাজনটি হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে আমরা কি এত সহজেই দেশ বিভাজন করতে পারতাম? দেশ বিভাজনের ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহর চাইতে অন্য কারো আরো বেশি অবদান ছিল কিনা বা আরো স্মার্ট অবদান ছিল কিনা? প্রশ্ন করেন ভাই, নিজেকে প্রশ্ন করেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই আন্দোলনের সবচেয়ে স্মার্ট নেতা ছিল। এটা আপনি মানেন বা না মানেন, যদি পড়াশোনা করেন, গবেষণা করেন, আপনাকে মানতে হবে। সাথে সাথে কয়েকজন বলে উঠেছেন মুফাসসির ইসলামকে রাজাকার হয়ে গেল, মুফাসসির ইসলামকে স্বাধীনতার বিরোধী, সাথে সাথে কিন্তু আপনি কথাগুলো বলা শুরু করেছেন। কিন্তু ধৈর্য সহকারে শুনবেন, যদি শুনতে চান ভাই শুনেন, নাহলে ফোটেন। আমি বঙ্গভঙ্গের আগে এবং বর্তমান পর্যন্ত পড়াশোনা করার চেষ্টা করেছি, আমি পড়াশোনা করি এবং করার চেষ্টা করেছি। আমাদের মুসলমানদের এই যে স্বাধীনতার বা স্বকীয়তার আন্দোলন, এটা আসলে দানা বেঁধেছিল 1840-এর পর থেকে খুব তীব্রভাবে। কারণ ওই সময় আপনারা দেখবেন যে বাবরি মসজিদ নিয়ে কিন্তু গন্ডগোল ওই সময় শুরু হয়ে গেছে, ব্রিটিশদের সার্ভে ইত্যাদি। আপনারা যদি বাবরি মসজিদের ইতিহাসটা দেখেন, তারা দেখবেন যে বাবরি মসজিদের এই গন্ডগোলটা ওই 1840-45 ওখান থেকে শুরু হয়ে গেছে খুব তীব্রভাবে। এবং এরপরে দেখবেন আপনি যে ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, তারপরে উর্দু ভাষার অ্যালফাবেট, এগুলি নিয়ে আরেকটু গন্ডগোল সৃষ্টি হয়েছে একটু চরমভাবে 1850-60-এর দিকে। গবেষণা করবেন, গবেষণা করবেন। ইয়াংদেরকে বলছি, তোমরা গবেষণা করবে। তাহলে আমাদের বিশেষ করে মুসলমানদের স্বকীয়তা একটা আক্রমণের মুখে পড়েছিল এবং এরপরে বিভিন্ন রকমের বাংলা সাহিত্যের লেখকরা, বিশেষ করে বঙ্কিম এবং ওই গ্রুপের লেখকরা এই বাঙালি মুসলমানদের উপরে একেবারে চড়াও হওয়া শুরু করলেন বিভিন্নভাবে। রবীন্দ্রনাথ কিছুটা গা ভাসিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস এবং ইত্যাদি পড়াশোনা করে বোঝা যাবে রবীন্দ্রনাথ আসলে সরে এসেছিলেন এখান থেকে। পড়াশোনা করতে হবে, বাবারে পড়াশোনা করতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ যদি না থাকতেন, 47 সালে দেশ বিভাজন আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াতো। আমাদের অন্যান্য বিশাল নেতারা যারা ছিলেন, ঢাকার নবাব ছাড়াও আমাদের সোহরাওয়ার্দী, আমাদের শেরে বাংলা, ওনারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর গাইডেন্সে চলতেন রে বাবা। আমাদের নেতাদের ভিতরে আমাদের অবশ্যই গোল টেবিলে ইতিহাস, তারপর লাহোর প্রস্তাব, এগুলো যদি পড়েন তাহলে আপনারা বুঝবেন যে কার কতখানি অবদান। কাউকে ছোট করা যাবে না। লাহোর প্রস্তাবটি প্রথম টেবিল করেছেন বা আলোচনা করে বা সভায় পড়ে শুনিয়েছিলেন আমাদের শের বাংলা। কিন্তু এই যে শের বাংলা, এই নামটি তো দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এই উপাধিটি একে ফজলুল হককে শের বাংলা, বাংলার বাঘ, কেউ উপাধিটা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাদের ভিতরে কিন্তু কোনো ভালোবাসার কমতি ছিল না, আমি পাইনি। সোহরাওয়ার্দীকে প্রচন্ড ঘৃণা করে পশ্চিমবঙ্গের হিন্দু ফ্যানাটিকরা, প্রচন্ড ঘৃণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে এর জন্য, ডাইরেক্ট অ্যাকশন ডে এর জন্য। এখন এই ডাইরেক্ট অ্যাকশন ডে এর জন্য সোহরাওয়ার্দী আসলে কোনো মতেই দায়ী নয় এবং মুসলমানরা ওইখানে কখনো তাণ্ডব করেনি। এটা হচ্ছে একেবারে ডাহা একটা মিথ্যা কথা। পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের ফ্যানাটিক হিন্দুরা এটা খুব প্রচার করে, খুবই প্রচার করে। এর পেছনে আসলে শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি পড়তে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি, এটা কিছুদিন আগে আপনারা ওই
ত্রিপুরাতে এই বিষটা প্রকাশ পেয়ে গেছে। পুরনো ডায়েরির কিছু পাতা খুঁজে পাওয়া গেছে। গবেষণা করেন, আবার বললাম সব খাইয়ে দেবো না আজকে, আমি কোনো কিছু খাইয়ে দেবো না, কোনো ভিডিও ক্লিপও দেবো না, কিছু দেবো না, আপনারা পড়ে নেবেন। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সোহরাওয়ার্দী কিন্তু ডেপুটি বানিয়েছিলেন তার। সেই বিষয়ে সাবধান করেছিলেন কে? সেই বিষয়ে সাবধান করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ সাবধান করেছিলেন যে একে যে আপনি যে ডেপুটি বানিয়েছেন কাজটা ঠিক করেননি। এখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই বিজেপির মেইন রূপকার। তখন মুসলমানদেরকে নানানভাবে ওই যে বঙ্গভঙ্গ বিরোধী গান গেয়ে, তারপরে এই যে আজকে আমরা খুব পালন করি ক্ষুদিরাম একবার বিদায় দে মা ঘুরে আসি, এই ক্ষুদিরাম এরা ছিল ফ্যানাটিক গ্রুপ, ফ্যানাটিক হিন্দু গ্রুপের। পড়াশোনা করবেন, অন্য কোনো কথায় চাপাবাজিতে শুনবেন না, ওই সময় নিউজ আর্কাইভ পড়বেন। ওকে তো সন্ত্রাসী হিসেবে ঠাওরাতো। কারণ কি? কারণ অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতি কিন্তু ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করে বঙ্গভঙ্গকে রোধ করা, এবং আলটিমেটলি হায়ারার্কি হিন্দু যারা, মানে ব্রাহ্মণ রাজা, ওই লেভেলের হিন্দু যারা, তারা কিন্তু ব্রিটিশ রাজের সঙ্গে মিলে এই বঙ্গভঙ্গকে রদ করেছিল। এবং অনুশীলন সমিতির এইগুলি সব গুন্ডা পান্ডাদের দ্বারা ভরা ছিল। এরপর আরএসএস তৈরি হয়, ওই যে মুসলিনীর আপনার আদলে, মুসলিনীর ব্ল্যাক, তাছাড়া ওখানকার ব্ল্যাক শার্ট মুভমেন্ট ইত্যাদির কারণে এখন দেখেন না হোয়াইট শার্ট মুভমেন্ট, এটা ওই একই আদলে, মানে একদিকে মুসলমানদের অটোমান খেলাফত হারাচ্ছে, ঠিক একই টাইমে 1923-24 ওই পিরিয়ডটা দেখেন আপনার গবেষণা করে, ওই টাইমে আরএসএস তৈরি করেছে এই হিন্দু ফ্যানাটিকরা। এরপরে মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওনাদের সাথে যে বন্ধুত্ব ছিল, এটা সোহরাওয়ার্দী, শের বাংলা, তারা একেবারে একসাথে ছিলেন মুসলমানদের অধিকারের জন্য। কিভাবে ব্রিটিশরা যদি চলে যায় মুসলমানরা নির্যাতিত হবে, মাইনরিটি হিসেবে সারা জীবন নির্যাতিত হবে এই পাক ভারতে, তখন মুসলমানরা কিভাবে রক্ত দিয়েছে, মুসলমানদেরকে ব্যবহার করেছে ব্রিটিশরা তাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধে। মুসলমান বলেছে আমরা তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব জাপানিজদের বিরুদ্ধে, আমার দাদাও করেছিলেন, কিন্তু আমাদেরকে কিন্তু তোমরা যাওয়ার আগে আমাদেরকে স্বাধীনতা দিয়ে যেতে হবে। এই ছিল আন্ডারস্ট্যান্ডিং। এই ব্রিলিয়ান্ট আন্ডারস্ট্যান্ডিং কার মাথা থেকে আসছে ভাই? কাদের মাথা থেকে আসছে? আল্লামা ইকবালের কথা অস্বীকার করা যাবে না, অনেকেই আছেন। মোহাম্মদ আলী জিন্নাহ যদি ব্রিটিশদেরকে না বলতেন যে ইউ আইদার গেট এ ডিভাইডেড ইন্ডিয়া অর ইউ গেট এ ডেস্ট্রয়েড ইন্ডিয়া, পাক ভারত আলাদা হতো। আর পাক ভারত আলাদা না হলে আছে কি হতো অবস্থা মুসলমানদের? কি হতো? কমিউনিস্টরা বলবে না ভালো হলে ভালো ছিল, না ভাগলে ভালো ছিল। আর যারা ওই যে এখন বসে বসে পশ্চিমবঙ্গে যাতায়াত করে কালচারাল বিনিময়ের মাধ্যমে, তারা বলতে পারে। তো বাস্তবতা হচ্ছে মুসলমানদেরকে আজকে তাবরিজ আনসারি হতে হতো, মুসলমানকে দেখতে হতো এক একটা কাশ্মীর জায়গায় জায়গায়। পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা দেখেন না, যত পেঁচালি পারো, ওদের চেয়ে আমরা বহুত ভালো আছি। দেশ বিভাজনের পরে আমাদের উন্নতি হয়েছে, আমাদের আপেক্ষিকভাবে উন্নতি হয়েছে। গত কয়েক মাস ধরে এই টার্মোয়েল ছাড়া আমরা কিন্তু ভারতের চেয়েও এগিয়ে যাচ্ছিলাম। কথা হচ্ছে যে আমরা এগুবই, মুসলমানদের অবস্থা উন্নতি হবেই। যখন দেশ বিভাজন হয়েছে এই বাংলায় একটা ভালো বিল্ডিং ছিল না, ছবি গিয়ে দেখেন। শুধু দেশ বিভাজন হয়ে আমাদের দারুণ উপকার হয়েছে। এই দেশ বিভাজনের সবচেয়ে বড় নায়ক, উইদাউট এ কোশ্চেন, লিডার, মুসলমানদের লিডার মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ যদি তাদের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে বার্গেন না করতেন, তাহলে এরকম পার্সোনালিটি কারো ছিল না রে ভাই। ব্রিটিশদেরকে টেবিল চাপকে কথা বলে যে আমাদের দিতে হবে আলাদা রাষ্ট্র। এবার মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন টোটাল একজন সেকুলার লোক। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ওনার ইভেন দেশ বিভাজনের আগে লাহোরে ওনার কিন্তু অ্যাড্রেস ছিল, উনি যে ভাষণটা দিয়েছেন ওটা এখনো পাওয়া যায়, লেখো তোমরা যারা ইয়াং পোলাপান, যে লাহোর মোহাম্মদ আলী জিন্নাহস অ্যাড্রেস বিফোর পার্টিশন ইন লাহোর অ্যাসেম্বলি। লেখো না বাবা, করো ইউটিউব করো, ইউটিউবটা করো, তো বই পড়তে হবে না, পেয়ে যাবা। সেখানে উনি বলেছেন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে মুসলমানরা মেজরিটি হতে পারে, কিন্তু সেখানে হিন্দুরা তাদের মন্দিরে যাবে, খ্রিস্টানরা তাদের চার্চে যাবে, কোনো বৈষম্য হবে না, এবং এখানে কোনো জাতপাত থাকবে না যে আমি বাঙালি ও হিন্দু খ্রিস্টান থাকবে না। এবং সোহরাওয়ার্দী একই আইডিয়াতে ছিলেন। এবং সোহরাওয়ার্দীর জন্য আমাদের বঙ্গবন্ধুকে উনি কিন্তু উত্তরপ্রদেশে মুসলমানরা নিধন হয়েছিল, হিন্দুরা নিধন করেছে, ক্যালকাটা কিলিং, এগুলো পড়তে হবে। তখন ওইখানে ওই উত্তরপ্রদেশে আমাদের বঙ্গবন্ধুকে পাঠিয়ে ওখানকার মানুষদেরকে নিয়ে এসেছিল আমাদের
বাংলাদেশে তৎকালীন এই বাংলায় নিয়ে এসে বলেছিল তোমরা এখানে থাকো, তোমরা বিহারি বলে তোমাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করবো না, তোমরা মুসলিম, এটা মুসলমানদের অভয়ারণ্য হিসেবে থাকবে। কে পাঠিয়েছিল? সোহরাওয়ার্দী পাঠিয়েছিল তার শিষ্য বঙ্গবন্ধুকে। আমাদের নেতাদেরকে নানানভাবে বিভিন্ন আন্তর্জাতিক জিওপলিটিক্সের কারণে জীবন হারাতে হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর সবচাইতে বড় যে মিস ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার ভাষণ। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে মারা গেছেন, মানে দেশ বিভাজনের 1 বছরের মধ্যে উনি মারা গেছেন। ওনাকে কোন অবস্থাতে ভাষা আন্দোলনের 1952 সালের হত্যাকাণ্ডের জন্য ওনাকে দোষ দেওয়া যাবে না। আর ভাষা আন্দোলন, ওটা আরেকদিন বলবো, ওখানে একটু কমিউনিস্টদের ব্যাপারও আছে এবং সেখানে সবচেয়ে বড় ভাষা আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে সবচেয়ে বড় বেইমানি করেছিল আমাদের বাঙালি ভাই। এর ভিতরে কে ছিল অন্যতম ছিল এই সালমান এফ রহমানের বাপ ফজলুর রহমান, সবচেয়ে বড় বেইমান। সে বলেছিল বাংলা ভাষাকে আলফাবেটকে বন্ধ করে দিয়ে আরবি আলফাবেট চালু করো। আরে ফজলুর রহমান, এই কারণে শেখ সালমান রহমান এখনো বাংলা কথা বলতে পারে না ভালো করে, লিখতে তো পারেই না। এগুলো জানতে হবে, ইতিহাস পড়তে হবে। তাহলে আমার কথা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহ দোষটা কথা। মোহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা টাইপ করো, মোহাম্মদ আলী জিন্নাহস অ্যাড্রেস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। কোনদিন শুনেছো? ইয়াং ছাত্রদের বলছি, কোনদিন তোমরা শুনেছো? অনেস্টলি বলবে, শুনেছো নাকি? আমরা তো বাঙালি জাতি খালি শুনে লোকে কি বললো শুনে আমরা শুনে ধর্মও করি, শুনে পলিটিক্সও করি, শুনে আমরা গণপিটুনি দিই মানুষকে। একটু গুগল করো, ইউটিউব করো, ওখানে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছেন যে উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। স্টেট ল্যাঙ্গুয়েজ মানে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না, প্রভিন্স তাদের ভাষায় কথা বলতে পারবে না, তা তো না। কারণ হচ্ছে পশ্চিম পাকিস্তানেও উর্দু ভাষা মেজরিটি ছিল না। উর্দু ভাষা কোনো অঞ্চলের ভাষা না, উর্দু ভাষা এই পুরা পাক ভারতের ছিল মুসলমানদের জন্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। এবং এইখানে কবি, সাহিত্যিক, গবেষক, ইসলামিক গবেষক সব তার উর্দুতে করত। ঢাকায় ইভেন কি আমাদের নবাবরা উর্দুতে কথা বলতেন তাদের বিভিন্ন প্রভিন্সে আলোচনা করার ক্ষেত্রে। আমরা ব্রিটিশদেরকে তাড়িয়ে আবার ইংলিশকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা করবো, মানে কমন ভাষা করবো বিনিময়, এটা ওনার নেতারা চান নাই। ওটার বিরোধিতা কি নেতারা, বড় বড় নেতারা করতে গেলে একমাত্র কথা আসবে কাকে? ভাষা নিয়ে। আরে ভাই, ভাষা নিয়ে বেশি পড়াশোনা করতেন না, ভাষা এত পড়াশোনা করা মানুষ ভাষা ছিলেন না। আমি ভালোবাসি ভাষাকে, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কারণ আমাদের মহান নেতা ছিলেন, আমাদের বাঙালির সক্রিয়তার আন্দোলনে ছিলেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর মতো বা শেরে বাংলা মতো বা সোহরাওয়ার্দীর মতো লেভেলের পড়াশোনা ওনার ছিল না। উনি ট্র্যাপে পড়েছিলেন। ট্র্যাপটা কি ছিল? 1948 পর থেকে, মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর থেকে 1949 থেকে শুরু হয়েছে হিন্দু বাঙালি নেতারা যারা কিনা আমাদের এই পাক ভারতের বিভাজন চায়নি, তারা লাহোরে তারা বিভিন্ন অনেক সময় লোকাল অ্যাসেম্বলিতে তারা কথাবার্তা শুরু করে দিলেন। আমি খুব সহজ করে বলছি তোমাদের জন্য, ইয়াং পোলা আমাদের জন্য, যে আমাদের রাষ্ট্রভাষা কি হবে, আমাদের ভাষা কি হবে, আমরা কোন ভাষায় কথা বলবো। এমন ভাবে তারা ইনস্টিগেট করা শুরু করলো, বিশেষ করে কমিউনিস্টরা বা বামপন্থীরা, যে আরে আমরা বোধহয় বাংলা ভাষায় কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন পাখি? কাউয়া। কাক কি আমাদের জাতীয় পাখি? কাক তো আমাদের জাতীয় পাখি না। দোয়েল আমাদের জাতীয় পাখি। তো দোয়েল আমাদের জাতীয় পাখি, তাহলে এখন কি দোয়েল সবচেয়ে বেশি পাওয়া যায়? তা তো না। আর মোহাম্মদ আলী জিন্নাহ ওই ভাষণে বলেছিলেন প্রভিন্স যার তার নিজস্ব ভাষায় কথা বলতে পারবে, কিন্তু আমাদের, কারণ কি এই ভাষাটার আন্দোলনের সাথে সাথেই আমাদের সক্রিয়তার, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সক্রিয়তার আন্দোলনের সূচনা হয়েছিল। এটা হতে হবে আমাদের একটা কমন মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, যাতে করে যারা বেলুচ তারা উর্দুতে বলতে পারে, যারা বাঙালি তারা উর্দুতে কথা বলতে পারে, সবাই উর্দুতে অলরেডি কথা বলতে পারে। শিক্ষিত সমাজ অলরেডি উর্দুতে তারা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে ব্যবহার করতো অলরেডি। এটা কোনো অঞ্চলের ভাষা না, পাকিস্তানের 20% মানুষও উর্দু ভাষায় কথা বলে না, এখনো না। এটা একটা কমন মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ। উনি বলছেন এর জন্য কি স্টেট ল্যাঙ্গুয়েজ আমাদের আইডেন্টিটি, আমার মনে যেন থাকে যেটা আমাদের আইডেন্টিটি একটা। তাহলে হবে কি আমরা একসাথে ইউনাইটেডলি আমাদের সক্রিয়তা রাখতে পারবো। ব্রিটিশদেরকে তারাই আবার ওদের ইংরেজি ভাষাতে আমরা মানে আলোচনা, ইন্টারাকশন বিভিন্ন প্রভিন্সে হবে। ওনারা তো অলরেডি ব্রিটিশদের উপরে খেপা ছিলেন, এটা বুঝতে হবে। উনি কখন বলেছিলেন যে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারবো না? এগুলো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা, বাগবাজ। কিন্তু 1949 পর থেকে আমরাও বাড়াবাড়ি করেছি হিন্দু নেতারা, এবং ওই ক্ষেত্রে এর ট্র্যাপে আমাদের ভাষা নিয়েও পড়েছেন।
এবং তারপরে আবার আমাদের বাঙালি নেতারা ইনক্লুডিং ফজলুর রহমান সহ ওরাও বাড়াবাড়ি করেছে বাংলা ভাষায় কথা বলা যাবে না, এমন একটা ভাব, আমাদের বাংলা ভাষা উঠাই দিবে এরকম একটা ভাব। সুতরাং সেই সময় 1952 সাল আন্দোলনটা ভ্যালিড ছিল। কিন্তু এর জন্য মহোদয় জিন্নাহকে কোনো রকম দোষ দেওয়া যায় না। মহোদয় জিন্নাহ ফ্যানাটিক ছিল, তার চেয়ে সেকুলার নেতা আমাদের এই উপমহাদেশে জন্মই হয় নাই। এবং 1949-এর পর থেকে এই যে 71 পর্যন্ত আমাদের প্রতি যে সকল বৈষম্যমূলক আচরণ পশ্চিম পাকিস্তানিরা করেছে, এর জন্য যার্রা পরিমাণ দোষ মহোদয় জিন্নাহকে দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটি হয়েছে যখন কিনা আমাদের বাঙালির স্বকীয়তার আন্দোলন আসলো, এমন একটা ব্যাপার আসলো যে পশ্চিম পাকিস্তানিদের বিরোধিতা করতে গিয়ে আমরা আমাদের উর্দু সাহিত্য ইসলামিক গবেষণা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। এবং একটা অংশে যে এখন যে মৌলবীরা বাংলা বলতে পারে না ভালো করে, তারা এখন শুধু উর্দু নিয়ে পড়ে থাকে অথবা ফার্সি নিয়ে পড়ে থাকে। আবার আরেক জেনারেশন ব্যাংলিশ হয়ে গেছে, তারা খালি ইংলিশ নিয়ে পড়ে থাকে, বাংলা ভালো করে বলতেও পারে না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। কিন্তু পশ্চিম পাকিস্তানেরাও বাড়াবাড়ি করেছিল 67-68 দিক থেকে রবীন্দ্রনাথকে ব্যান করে দিবে, ভাষা নিয়ে এবার তার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। এর জন্য একটার জন্য মহোদয় জিন্নাহকে দোষ দেওয়া যাবে না, অ্যাবসলিউটলি নট। আই এম বিং 100% অনেস্ট। আমি কতখানি দেশপ্রেমী, কতখানি স্বাধীনতা প্রেমিক, 1971 সালের কতখানি আমি স্বাধীনতা প্রেমিক, আমি রাজাকারদের বিরুদ্ধে রাত দিন কথা বলি। আমি বলছি মহোদয় জিন্নাহকে ডিউ রেসপেক্ট দিতে হবে। এটা টু লেট, ইটস ওভার ডিউ। এগুলি একটা অন্যায়ের জন্য মহোদয় জিন্নাহকে দোষ দেওয়া যাবে না, অবশ্যই না। এবং যারা এই জন্মদিন পালন করেছে আমি বলছি সাবাস, ভালো কাজ করেছেন। বিকজ মহোদয় জিন্নাহর ডিউ রেসপেক্ট প্রাপ্য। এই বাংলার স্বাধীনতা বাংলাদেশি হতো না, পশ্চিম পাকিস্তান জন্ম না হলে আর পশ্চিম পাকিস্তান হতো না মহোদয় জিন্নাহ যদি না থাকে। সত্য কথা বলি আমি, এই পার্সোনালিটি মহোদয় জিন্নাহ ছাড়া আর কারো ছিল না। মহোদয় জিন্নাহকে কেউ ডাইরেক্টলি অপমান করেনি, কিন্তু বাঙালি 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 করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা মহোদয় জিন্নাহকেও, যেহেতু উনি কিন্তু বাই দ্য ওয়ে উনি কিন্তু পশ্চিম পাকিস্তানে জন্ম হন নাই, ওনার জন্ম কিন্তু হয়েছে বর্তমান ভারতে, মোস্ট লাইকলি ওনার বোম্বে, যতটুকু আমার খেয়াল আসে ওনার জন্ম। তাহলে উনি ওনার মেয়ে কিন্তু বিয়ে করেছে জেরোস্ট্রিয়ানকে। সুতরাং উনি কোন লেভেলের মানে সেকুলার, এটা বোঝা উচিত। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহকে দোষ দিব আমরা কোন হিসাবে? কিন্তু আমরা যেহেতু বাঙালি 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 করা শুরু করেছি, ওই মানে নন বাঙালি কাউকে আমরা স্বীকৃতি দিতে রাজি না। এইভাবে একটি রাষ্ট্র, একটি সমাজ এগোতে পারে না। মোহাম্মদ আলী জিন্নাহকে আমাদের অবশ্যই শ্রদ্ধা সহকারে স্মরণ করতে হবে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন একসময় সোহরাওয়ার্দী এবং ডক্টর বোস, মানে নেতাজি সুভাষচন্দ্রের ভাই, ওনাকে সহ চেয়েছিলেন যে একটা বৃহত্তর বাংলা যেখানে একটা সিগনিফিক্যান্ট নাম্বার হিন্দু থাকবে, বৃহত্তর বাংলা উনি চেয়েছিলেন। কিন্তু সেটা হিন্দু নেতারা হতে দেয়নি পশ্চিমবঙ্গে। মোহাম্মদ জিন্নাহ এই লেভেলের সেকুলার ছিলেন। না বুঝে কথা বলতে হবে না। আমার যুক্তিগুলি পারলে খণ্ডাও, গবেষণা করো, পারলে খণ্ডাও, যাও।